সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একা এবং কয়েকজন উপন্যাসটির ৭১তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। দীপ্তি ঘরে ঢুকে পড়ে শঙ্করবাবুকে জিজ্ঞেস করলেন, তোমার যে আজ রানাঘাটে যাবার কথা আছে, কখন বেরুবে? শঙ্করবাবু তখন একটা দরখাস্তে মন্তব্য লিখছিলেন। অন্যমনস্কভাবে বললেন, রাখালকে জিজ্ঞেস করো, বোধহয় গাড়ি পাওয়া যাবে না, ট্রেনে যেতে হবে। কটার সময় ট্রেন? হ্যাঁ, আমি ঠিক জানি না, রাখাল বলতে পারবে। সে সময় দুনিয়া কাঁপিয়ে একটা দুম দুম শব্দ হচ্ছে। তোলপাড় করা ঝড়ে আচ্ছন্ন হয়ে যাচ্ছে চরাচর। অন্ধকারে বিদ্যুতের মতন ঝলসে উঠল একটা ছুরি। কে যেন আকুল আর্তনাদে বলছে, আমাকে তাড়িয়ে দিও না, আমাকে তাড়িয়ে দিও না। চেয়ারে আড়ষ্ট হয়ে বসে আছে সূর্য, মুখ নিচু করা। শঙ্করবাবু কথার মাঝখানে হঠাৎ ব্যস্ত হয়ে পড়লেন। একগাল হেসে দীপ্তিকে বললেন, আরে তোমাকে বলতেই ভুলে গেছি, দেখেছ কে এসেছে? দীপ্তি তাকালেন সূর্যর দিকে। আপনা আপনি তার ভুরুটা কুঁচকে গেল। তিনি প্রথম পলকেই সূর্যকে চিনতে পারলেন না, কিংবা চিনতে চাননি। সূর্যর চোখে তার চোখ থেমে রইল। শঙ্করবাবু বললেন, চিনতে পারলে না? এ তো আমাদের সেই সূর্য। দীপ্তি আস্তে আস্তে বললেন, ও সূর্য, সত্যি আমি চিনতে পারিনি, অনেক বদলে গেছো তুমি। সূর্য বলল, কেমন আছেন দীপ্তিদি? শঙ্করবাবু উঠে দাঁড়িয়ে বললেন, চলো ভেতরে চলো, আজকের মতন আমার এখানে কাজ শেষ। তিনি অন্তরঙ্গভাবে সূর্যর কাঁধে হাত রেখে বললেন, এসো, কতদিন পর তোমার সঙ্গে দেখা, অনেক গল্প করার আছে। জেলখানায় থাকার সময় শঙ্করবাবু সূর্যর সঙ্গে কথা বলা বন্ধ করেছিলেন, কারণ তিনি তখন দল বদলেছিলেন। এখন তিনি আবার এমন দলে এসেছেন যেখানে সকলকেই উদার প্রশ্রয় দেওয়া যায়। নির্বাচনের পর বোঝা গেছে ভারতে আসলে এখন একটি দল আছে। একতলা সিঁড়ি পেয়ে উঠে দোতলার প্রশস্ত বারান্দা, বারান্দাতেই কয়েকখানা বেতের চেয়ার ও টেবিল পেতে একটা বসবার জায়গা। লম্বা দেয়ালে বিভিন্ন রাজনৈতিক নেতাদের ছবি, মাঝখানে হঠাৎ বেখাপ্পাভাবে রবীন্দ্রনাথের। চেয়ারে বসবার আগেই শঙ্করবাবু বললেন, সূর্য কিন্তু আজ এখানেই খেয়ে যাবে। হ্যাঁ দীপ্তি, তুমি ঠাকুরকে বলে দাও। দীপ্তি বললেন, আচ্ছা। কিন্তু সূর্যকে নিজে থেকে আর কিছু বললেন না। সূর্য ভদ্রতাবশত আপত্তি জানালো না। দীপ্তি পরে আছেন একটা কালো পাড়ের সাদা তাঁতের শাড়ি, চোখে সোনালি ফ্রেমের চশমা, মাথায় কোঁকড়া চুল। সবকিছুই আগের মতন, শুধু পরিবর্তনের মধ্যে তার সিঁথিতে সূক্ষ্ম সিঁদুরের চিহ্ন। হাত দুটি সম্পূর্ণ নিরাভরণ। হিন্দু সধবা মেয়েদের মতন একগাছা নোয়া কিংবা রুলিও নেই। চেয়ারে বসে তিনি শান্তভাবে তার উরুর কাছের শাড়ি প্লেন করলেন হাত দিয়ে। এটাও তার পুরনো অভ্যেস। মুখ তুলে তিনি জিজ্ঞেস করলেন, এতদিন তুমি কোথায় ছিলে? সূর্য সংক্ষেপে উত্তর দিল, নানান জায়গায়। শঙ্করবাবু বললেন, তোমার সঙ্গে লাস্ট দেখা হয়েছিল কবে যেন? দাঁড়াও দাঁড়াও, আমি বলছি, 1944-এর জুলাইতে। তারপর আমি অন্য জেলে চলে গেলাম। তোমার অতুলদাকে মনে আছে? অতুলদা এখন কি করছেন জানো তো? সূর্য মাথা ঝাঁকিয়ে জানালো, না। শঙ্করবাবু আফসোসের সুরে বললেন, ভেরি স্যাড। মানুষটাকে সে সময় আমরা কত সম্মান করতাম। জেল থেকে বেরিয়ে উনি পলিটিক্স প্রায় ছেড়েই দিয়েছিলেন। একটা আশ্রম করেছিলেন অনাথা মেয়েদের নিয়ে। তারপরে এই বুড়ো বয়সে একটা বিশ্রী মেয়ে ঘটিত কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লেন। আমার কাছে এসেছিলেন। আমি অনেক চেষ্টা করেও কেসটা ছাড়াতে পারলাম না। এর মধ্যে আবার একটা অ্যাবর্শন আছে। উনি যে জোর করে অ্যাবর্শন করিয়েছেন তার আবার অকাট্য প্রমাণ আছে। শঙ্করবাবু দীপ্তিদির দিকে তাকিয়ে বললেন, ওসব আশ্রম টাশ্রম করে যে কিছু হয় না, তা আমি অনেকবার বলেছি। সূর্য চুপ করে রইল। অতুলদার কথা তার মনে পড়ল। ঋষিকল্প মানুষ ছিলেন। জেলের মধ্যে সকলেই ওকে শ্রদ্ধা করত। আস্তা কুড়ের মধ্যে একটা লেবু গাছের চারাকে বাঁচিয়ে রাখার জন্য ওর কি আপ্রাণ চেষ্টা ছিল।
সূর্যকে সেই গাছটার ভার দিয়ে গিয়েছিলেন সেই মানুষ। শঙ্করবাবু সূর্যকে বললেন, জলপাইগুড়ির আশ্রমে তোমার উপর যে কী অবিচার করা হয়েছে তা সবই শুনেছি। তখন যদি আমাকে একবার খবর দিতে। আমি খবর পেলাম আশ্রমটা উঠে যাবার পর। ওখানকার ব্যাড এলিমেন্টসের অবশ্য আমরা এখন একেবারে উৎখাত করে দিয়েছি। শঙ্করবাবুর কথাবার্তা ও বিশ্বাসের মধ্যে একটা ক্ষমতার চিহ্ন ফুটে উঠছে। তিনি অনেক কিছু করতে পারেন। যেখানে যে বিপদে পড়েছে তার কাছে আসুক, তিনি সব সমস্যার সমাধান করে দেবেন। তুমি আর কোনো পার্টিতে যোগ দাওনি? তোমাদের আগেকার পার্টি তো একেবারেই ভেঙে গেছে। না, আমি আর কোথাও যাইনি। আমার কি মনে হয় জানো, টেরোরিস্ট পার্টিগুলোকে একেবারে ভেঙে দেওয়া ঠিক হয়নি। যারা এখনো বেঁচে আছেন তারাও অন্যান্য দলে ভিড়ে গেছেন। তার বদলে ওরা সকলে মিলে যদি আলাদা একটা দল গড়ে রাখতেন তাহলে ডেফিনেটলি একটা ফোর্স থাকতো। আমি অবশ্য ওই মতবাদ অনেক আগেই ছেড়ে দিয়েছি। দীপ্তি বললেন, ওদের উদ্দেশ্য ছিল শুধু দেশের স্বাধীনতা আনা। সেজন্যই এখন আর ওদের আলাদা কোনো অস্তিত্বের দরকার নেই। সেইটাই তো ভুল হয়েছে। স্বাধীনতা চেয়েছিল ওরা, কিন্তু স্বাধীনতা পাবার পর কি প্রোগ্রাম হবে তার কিছুই ঠিক ছিল না। তার মানেই আত্মবিশ্বাসের অভাব ছিল। কোনো দিনই ওরা ভাবেনি যে সত্যি একদিন স্বাধীনতা আসবে। কংগ্রেসেরও তো প্রোগ্রাম ছিল না। কংগ্রেস চট করে সেটা তৈরি করে নিতে পেরেছে। সবচেয়ে বড় কথা, কংগ্রেস দেশের মানুষদের বিশ্বাস অর্জন করতে পেরেছে। টেরোরিস্টদের মধ্যে যারা মারা গেছে লোকে তাদের ছবি বাঁধিয়ে ঘরে টাঙিয়ে রাখে। হ্যাঁ, যারা বেঁচে আছে তাদের কেউ মনেও রাখেনি। তুমি ওদের টেরোরিস্ট বলো কেন? ওটা তো ব্রিটিশদের দেওয়া নাম। ওই হলো, অন্য নাম দাও আর যাই দাও। আরেকটা স্যাড ব্যাপারও আছে, ওদের মধ্যে অনেকে হিন্দু মহাসভা কিংবা ওই ধরনের কমিউনাল পার্টিতেও যোগ দিয়েছে। কেউ তো মার্ক্সবাদ পড়েনি ভালো করে, শুধু ইমোশন দিয়ে কি আর। সূর্য চুপ করে স্বামী স্ত্রীর মতবিনিময় শুনছিল। ওদের কথার মধ্যে তর্কের ঝাঁঝ নেই, যেন পরস্পরের মতামতের স্বাধীনতা আগে থেকেই স্বীকৃত। একটু বাদে শঙ্করবাবু বললেন, হ্যাঁ তাহলে সূর্য, তুমি এখন কি করতে চাও? কিছু একটা কাজ টাজ করতে হবে তো। সূর্য বিনীতভাবে বলল, হ্যাঁ কিছু তো করতেই হবে, সেজন্যই তো আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। শঙ্করবাবু তৃপ্ত হলেন। আরেকজন পথভ্রষ্টকে তিনি পথ দেখাবেন, এই তো দেশের কাজ। তিনি দীপ্তির দিকে তাকিয়ে বললেন, সূর্যকে দিয়ে অনেক ভালো কাজ করানো যাবে, কি বলো? হ্যাঁ যাক, ব্যস্ততার কিছু নেই, আস্তে আস্তে ভেবেচিন্তে তোমার জন্য ঠিক করা যাবে কিছু একটা কাজ। হ্যাঁ, কলকাতায় তোমাদের সে বাড়িটা এখনো আছে তো? হ্যাঁ ঠিক আছে, নিয়মিত যোগাযোগ রাখবে আমার সঙ্গে। আমি সবসময় না থাকলেও দীপ্তি তো আছেই, ও সাহায্য করবে তোমায়। তবে দাড়ি টাড়িগুলো কামিয়ে ফেলো, কিরকম যেন বিদঘুটে দেখাচ্ছে তোমায়। আর কিছুক্ষণ কথা বলে শঙ্করবাবু উঠলেন স্নান করার জন্য। তারপর সূর্যর সঙ্গে তিনি খেতে বসবেন। শঙ্করবাবুকে কথা বলার উৎসাহে পেয়ে বসেছে। গায়ে তেল মাখতে মাখতেও তিনি কথা বলতে লাগলেন সূর্যর সঙ্গে। তারপর তিনি বাথরুমে ঢুকে যেতেই দীপ্তি বললেন, সূর্য তুমি বসো, আমি আসছি। সূর্য উঠে দাঁড়ালো। দীপ্তি অবাক হয়ে বললেন, এ কি, উঠছ কেন? বসো, তুমি তো এখানে খেয়ে যাবে। সূর্য এক পা এগিয়ে গেল দীপ্তির দিকে। এখন তার মুখের চেহারা সম্পূর্ণ বদলে গেছে, চোখ দুটি অত্যন্ত চঞ্চল। দীপ্তি এবার হুকুম করার ভঙ্গিতে বললেন, বললাম না তোমাকে বসতে, কোথায় যাচ্ছ? সূর্য তবু এগিয়ে আসতে লাগলো দীপ্তির দিকে, যেন আকস্মিক কোনো আঘাত সামলাচ্ছেন। এইভাবে দীপ্তি মুখের সামনে একটা হাত তুললেন। তিনি আঘাতেরই প্রত্যাশা করেছিলেন বোধহয়, কিন্তু সূর্য তার একেবারে মুখোমুখি এসে চুপ করে দাঁড়ালো। এই মুহূর্তটার জন্য কি দুজনেই অপেক্ষা করেছিল না? এতক্ষণ অন্য সমস্ত কথাই কি দুরাগত অর্থহীন শব্দের মতন নয়? অনেক দিন পর দুজনে মুখোমুখি, দুজনের দৃষ্টির কাছে সমস্ত ভাষা পরাজিত হয়ে যায়। কোথাও যেন কিছু একটা ঝনঝন করে ভেঙে যাচ্ছে। হাতটা সরিয়ে নিয়ে দীপ্তি আস্তে আস্তে দুঃখিত নরম গলায় বললেন, সূর্য তুমি কেন এসেছ?
আসবার কথা ছিল না, তাই না? তুমি বলেছিলে তোমার সঙ্গে আমার আর সারা জীবনে দেখা হবে না। আমি বলেছিলাম? হয়তো। আমি কথা রাখিনি। সূর্য, তুমি ফিরে যাও। কোথায়? কোথায় ফিরে যাব? দীপ্তিদি, তুমিও তো কথা রাখোনি। দীপ্তি আর কিছু না বলে দ্রুত চলে গেলেন রান্নাঘরের দিকে। সূর্য ফিরে গিয়ে ধপ করে চেয়ারে বসল। তারপর এমন একটা ভঙ্গিতে সিগারেট ধরালো যেন এটাই তার নিজের বাড়ি। শঙ্করবাবু স্নান সেরে এসে বললেন, এসো সূর্য, চট করে খেয়ে নেওয়া যাক, সামান্য যা আছে। সূর্য ভদ্রতা করেও আপত্তি জানালো না। হঠাৎ কারুর বাড়িতে উপস্থিত হবার পর ভাত খাবার আমন্ত্রণ পেলে মানুষ একবার অন্তত না বলে। সূর্য সঙ্গে সঙ্গে এসে খাবার টেবিলে চেয়ার টেনে নিয়ে বসল। শঙ্করবাবু বললেন, হাতটা ধোবে না? না, ঠিক আছে। নেমন্তন্নর দিন তুমি বাদ পড়ে গেছো, তোমাকে একদিন ভালো করে খাওয়াতে হবে। তুমি যদি আমাদের সঙ্গে কোনো কাজ করতে চাও, কোনো একটা চাকরি টাকরির ব্যবস্থা তো করা যেতেই পারে। তাছাড়া যদি পার্টির কাজে তোমার আগ্রহ থাকে, আমার তো মনে হয় পার্টির কাজেই অনেক বেশি থ্রিল আছে। আমি কিছু একটা করতে চাই। আচ্ছা, 2-1 দিন পরে ধীরে সুস্থে ভেবেচিন্তে একটা কিছু ঠিক করা যাবে। শঙ্করবাবুর মুখে বেশ একটা সন্তুষ্ট ভাব ফুটে ওঠে। মানুষের উপকার করার ক্ষমতা আয়ত্তে এলে চমৎকার আরাম পাওয়া যায়। দীপ্তি নিজেই খাবার পরিবেশন করলেন। খুবই সংক্ষিপ্ত এবং অনাড়ম্বর খাদ্যসূচি। ভাত, নিম বেগুন, ডাল, পেঁপে সেদ্ধ, ফুলকপির তরকারি এবং দই। মাছ মাংস নেই। স্বামী স্ত্রী দুজনেই এখন নিরামিষাশী। সাধারণ লোকে এখন মন্ত্রীদের জীবনযাত্রার বিলাসিতা নিয়ে অনেক রকম ব্যঙ্গ বিদ্রুপ করে। বিরোধী দলগুলোর নীতি হচ্ছে সরকারি দলের ক্ষমতাসীন ব্যক্তিদের চরিত্র হনন করা। তাদের সুনির্দিষ্ট প্রচারে সাধারণ লোকের ধারণা মন্ত্রীরা সবাই টাকা চুরি করে, বাড়িতে সোনা রূপো চিবিয়ে খায় এবং ডিস্ট্রিক্ট ট্যুর প্রোগ্রামের সময় ডাক বাংলোতে মদ ও মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করে। শঙ্করবাবু বললেন, মাছ মাংস ছাড়া সূর্য নিশ্চয়ই অসুবিধা হবে। দীপ্তি, ওকে একটা ডিম ভেজে দাও না। দীপ্তি জিজ্ঞেস করলেন, তোমাকে ডিম ভেজে দেব? সূর্য ঘাড় হেলিয়ে বলল, হ্যাঁ দিন। নিরামিষাশীদের বাড়িতে ডিমও থাকে না। লোক দিয়ে দোকান থেকে ডিম আনিয়ে ভেজে দিতে অনেক সময় লাগলো। সূর্য সেদিকে ভ্রুক্ষেপ নেই। সে বসেই আছে খাবার টেবিলে। ডাল দিয়ে ভাত মেখে বসে আছে ডিম ভাজার প্রতীক্ষায়। শঙ্করবাবু নিজের খাবার শেষ করেও বসে রইলেন একটুক্ষণ, তারপর চঞ্চল হয়ে উঠলেন। তিনি ব্যস্ত লোক, খাবার টেবিলে বেশি সময় নষ্ট করতে পারেন না। একটু বাদে তিনি ভদ্রতা করে বললেন, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি উঠি। আমাকে আবার এক্ষুনি বেরোতে হবে তো। তুমি লজ্জা করো না, ভালো করে খাও। সূর্যর লজ্জা পাবার কোনো প্রশ্নই নেই। সে খুব মনোযোগ দিয়ে খাচ্ছে। দীপ্তির হাতের রান্না বলেই তার এই উপভোগ। হয়তো দীপ্তি নিজের হাতে রাঁধেননি, একজন ঠাকুর বা রাঁধুনি থাকাই সম্ভব। তবু তো পরিবেশন করছেন নিজে। শঙ্করবাবু বললেন, দীপ্তি, আমার ব্যাগটা তাহলে গুছিয়ে দাও, আমি ততক্ষণে নিচে গিয়ে কাগজপত্রগুলো। দীপ্তি বললেন, আমি ব্যাগ গুছিয়ে রেখেছি, আমিও তোমার সঙ্গেই যাচ্ছি। তার স্বামী একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি যাবে? তুমি কি করতে যাবে? মাত্র তো 1 দিনের প্রোগ্রাম। না, আমিও ঘুরে আসবো ঠিক করেছি, ওদিকটায় কখনো যাইনি। হ্যাঁ, এমন কিছু জায়গা নয়, তুমি বরং সূর্যর সঙ্গে গল্প টল্প করো, এতদিন পরে এলো। সূর্য তো আবার আসবেই, আমি তোমার সঙ্গেই আজ যাব। শঙ্করবাবু নিচে নেমে গেলেন। দীপ্তি সূর্যকে জিজ্ঞেস করলেন, সূর্য, তোমার আর কিছু লাগবে? আর একটু ভাত আর তরকারি নেবে? সূর্য জিজ্ঞেস করল, আপনি খাবেন না? হ্যাঁ, এবার বসছি। দীপ্তি খেতে বসেও বারবার নানা অজুহাতে তার পরিচারিকাকে ডেকে নানা রকম ফরমাশ করতে লাগলেন।
স্পষ্ট বোঝা যায় তিনি সূর্যকে বেশি কথা বলার সুযোগ দিতে চান না। সূর্য এক দৃষ্টিতে দীপ্তির দিকে তাকিয়ে আছে তো তাকিয়েই আছে। তার বিমর্ষ মুখখানি দেখলে মনের কথা কিছুই বোঝা যায় না। যে নারীটি তার সামনে বসে আছে, একসময় দিনের পর দিন সূর্য তার সঙ্গে ঘনিষ্ঠভাবে থেকেছে। এমনও দিন গেছে যখন 24 ঘন্টাই তারা কাটিয়েছে এক ঘরে। ওই নারীর শরীরটিও তার চেনা, যে শরীরে রয়েছে তার নিজস্ব প্রিয় আগুন কিংবা শান্তি কিংবা অমৃত। এখন তার সঙ্গে কথা বলতে হবে অল্প চেনার মতন। অদূরে দেখা যায় দীপ্তির শয়নকক্ষ, দরজা খোলা, শুভ্র চাদর পাতা বিছানা। ওই বিছানায় এই নারী এখন অপর পুরুষের সঙ্গে প্রতিরাত্রে শোয়। এখন দীপ্তি তাকে এড়াবার জন্যই শুধু স্বামীর সঙ্গে সঙ্গে যাচ্ছে রানাঘাট বা বনগাঁর মতন কোনো অকিঞ্চিতকর জায়গায়। সূর্য একটা নিঃশ্বাস ফেলে বলল, আমি হঠাৎ এসে পড়ায় তুমি খুব বিরক্ত হয়েছ, তাই না? দীপ্তি শুকনো ভদ্রতার সুরে বলল, না, বিরক্ত হব কেন? তুমি আমাকে তাড়িয়ে দিয়েছিলে, তখন সেটাই একমাত্র পথ ছিল। তুমি বলেছিলে তুমি কখনো বিয়ে করবে না। যেসব মেয়েরা বিয়ে করে সুখে শান্তিতে থাকে, তুমি কিছুতেই তাদের মতন হতে পারবে না। জীবন বড় নিষ্ঠুর। মানুষ যা ভাবে কিছুতেই তা শেষ পর্যন্ত ঠিকঠাক মেলে না। বড় মামা মারা গেছেন, তুমি শুনেছ বোধহয়। ওর যথেষ্ট বয়স হয়েছিল, তবু শরীর ভালো ছিল যথেষ্ট। জলপাইগুড়ির ছেলেরা ওকে উত্ত্যক্ত করে মারত, তবু উনি একটুও ভেঙে পড়েননি। কিন্তু নিয়তি যে কখন কোন দিক দিয়ে ছবল দেয়, ওকে সাপে কামড়েছিল। সত্যেন গুহকে সূর্য বেশ পছন্দই করত, কিন্তু তার অপঘাতে মৃত্যুর সংবাদ শুনেও সে কোনো দুঃখ প্রকাশ করল না, চুপ করে রইল। মনে হয় যেন সে খুব অন্যমনস্ক। দীপ্তি আবার বললেন, বড় মামার মৃত্যুর পর আমি আর কিছুতেই আশ্রমটাকে বাঁচাতে পারলাম না। অনেক চেষ্টা করেছিলাম। আশ্রমটাও ভেঙে যাবার পর আমি এই পৃথিবীতে একা হয়ে গেলাম। তখন কেউ আমাকে খুঁজতে আসেনি। আমি অন্ধের মতন এদিক ওদিক হাতড়ে একজন কারুকে খুঁজেছি। দুঃখের সময় মেয়েরা কিছুতেই একা থাকতে পারে না। কলকাতা ছেড়ে তুমি আশ্রমে পালিয়ে গিয়েছিলে কেন? ওটা কি তোমার জায়গা? হ্যাঁ, আমি এরকম কোনো একটা জায়গাতেই থাকতে চেয়েছিলাম, তাহলে আমি শান্তিতে থাকতে পারতাম। কিন্তু কেউ আমাকে থাকতে দিল না। মানুষের অনেক আশাই মিথ্যে হয়ে যায়। এটাও মিথ্যে? কোনটা? এই যে তোমার এই বিয়ে। দীপ্তি অন্যদিকে মুখ ফিরিয়ে খানিকটা কৈফিয়তের সুরে বললেন, তোমাদের শঙ্করদা বরাবর আমাকে স্নেহ করতেন। আমার অনেক বিপদ আপদে উনি আমার পাশে এসে দাঁড়িয়েছেন। আশ্রমটা উঠে যাওয়ার পর আমি যখন একেবারে ভেঙে পড়েছিলাম, তখন উনিই আমাকে খুঁজে বার করেন। আমি ডাকিনি, উনি নিজেই গিয়ে আমাকে সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এমনকি আশ্রমটা আবার গড়ে দেবার কথাও বলেছিলেন, কিন্তু তখন সেটা আর সম্ভব ছিল না। একা ওই আশ্রম চালানো যে আমার পক্ষে অসম্ভব তা আমি বুঝে গিয়েছিলাম। উনিও বুঝেছিলেন একটা কোনো কাজের মধ্যে ডুবে পড়তে পারলেই আমি আবার সুস্থ স্বাভাবিক হতে পারবো। তাই আমাকে এনে জুড়ে দিলেন এখানকার নারী মঙ্গল সমিতির সঙ্গে। তুমি তো জানোই, কোনো একটা কাজ ছাড়া আমি কিছুতেই থাকতে পারি না। আর এই দেশে কোনো একজন পুরুষ যদি একজন মেয়েকে কিছু সাহায্য করে, তাহলেই নানা রকম কথা ওঠে। ওই রকম কথা শুনে শুনে আমি ক্লান্ত হয়ে পড়েছি। আগেকার মতন আর অগ্রাহ্য করতে পারি না, সে জোর নেই। তাই দুজনেই ঠিক করলাম বিয়ে করাটাই। সূর্য আবার সে একই সুরে বলল, না, এটা মিথ্যে। সূর্য, আমি এখন খুব ভালো আছি। আমি ভালো নেই। দীপ্তি একটু যেন কেঁপে উঠলেন। সূর্য তাকে হারিয়ে দিয়েছে, কারণ সে স্পষ্ট বলতে পারে আমি ভালো নেই। তিনি কথাটা ঘোরাবার জন্য জিজ্ঞেস করলেন, তুমি তো বললে না এতদিন কোথায় ছিলে? সূর্য বলল, আমি কোথাও স্থির হয়ে থাকতে পারলাম না।
অনেক চেষ্টা করেছি। তুমি আমাকে তাড়িয়ে দেবার পর সারা ভারতবর্ষ ঘুরে ঘুরে একটা আশ্রয় খুঁজেছি। গোয়ালিয়রে একটা মেয়ের কাছে ছিলাম, আমার মায়ের নামে তার নাম। ভেবেছিলাম তাকে নিয়েই আর সব কিছু ভুলে থাকবো, কিন্তু সেও আমাকে ছেড়ে চলে গেল। তোমার কাছে ফিরে আসাই আমার নিয়তি। তোমার সব কিছু আবার ঠিক হয়ে যাবে। তুমি যদি একটা কাজ টাজের মধ্যে নিজেকে জড়িয়ে নাও, এই দেশে কোনো না কোনো কাজের মধ্যে আমাদের থাকতেই হবে। আমরা দূরে গিয়ে কিছুতেই বেশি শান্তিতে থাকতে পারি না। দীপ্তিদি, চন্দননগরে সে বাড়িটার কথা তোমার মনে আছে, যেখানে তোমাকে আমি প্রথম দেখেছিলাম? কেন মনে থাকবে না? সেখানে তোমাকে আমি বিবাহিতা মহিলা হিসেবেই জানতাম। আসলে সেটা ছিল মিথ্যে। তোমরা নকল স্বামী স্ত্রী সেজে থাকতে, সেরকম এটাও মিথ্যে। সূর্য, কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। তোমার মাথা ঠিক নেই। এবার তুমি ওঠো তো। সূর্য টেবিলে একটা চাপড় মেরে কড়া গলায় বলল, না, মিথ্যে মিথ্যে। আমি বলছি এটাও মিথ্যে। হিমানি বললেন, তুই আমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা কর। বাদল এসে হাঁটু গেড়ে বসল খাটের পাশে। হিমানির হাতের ওপর হাত রেখে বলল, মা, এ তো আমি তোমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আর 1 মাসের মধ্যে আমরা অন্য বাড়িতে উঠে যাব। সূর্যদার বাড়িতে আর থাকবো না। বাড়ি খুঁজে পাবি? হ্যাঁ, ঠিক পেয়ে যাব। আজ থেকেই খুঁজতে শুরু করছি। বাদল, আমি আর বেশি দিন বাঁচব না রে। শেষ কটা দিন আমাকে একটু শান্তি দে। আমার নিজের মনের মতন আলাদা একটা বাড়ি, নিজের সংসার সারা জীবনে কখনো পেলাম না। তুই এবার বিয়ে করবি না? এখনো সময় হয়নি। আর দেরি করিস না, আমাকে দেখে যেতে দে। আমি এবার রেনুকে বলবো। হ্যাঁ রে, রেনুর মা নাকি ওর অন্য কোথায় বিয়ে দেবার চেষ্টা করছে। কে বলল তোমায়? বিছানায় শুয়ে থাকলেও অনেক কথাই আমার কানে আসে। কিন্তু রেনু লক্ষ্মী মেয়ে, ও কখনো অন্য কোথাও বিয়ে করতে রাজি হবে না। রেনু এই সুচিটার সঙ্গে এত মেলামেশা করে কেন? তুই বারণ করতে পারিস না? আজই বারণ করে দিবি। আচ্ছা। হিমানি আপন মনেই বলতে লাগলেন, কতদিন মেয়ে জামাইকে ডাকতে পারিনি। নিজের একটা বাড়ি, সেখানে মেয়ে জামাই আসবে, নাতি নাতনি, ছেলে, ছেলের বউ থাকবে পাশে। মানুষ এইটুকু সুখ চায়, আমি তাও পেলাম না। মা, এবার তুমি সব পাবে। আলাদা সংসার হলে তুই খরচ চালাতে পারবি? পারবো, 2টো টিউশনই নিয়েছি। বাদল একদৃষ্টে মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। হিমানির মুখের রংটা কেমন যেন বদলে গেছে। ঠিক ফ্যাকাশে নেই আর, বরং খানিকটা অস্বাভাবিক রকমের উজ্জ্বল। কোনো সন্দেহই নেই মৃত্যু খুব কাছে এসে গেছে। আগে মায়ের গুরুতর অসুখের সময়ও বাদলের এ কথা মনে হয়নি, কিন্তু এখন সে চিনতে পারছে মৃত্যুর ছায়া। মৃত্যুপথযাত্রিণীকে যে কোনো মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া যায়, এতে কোনো পাপ নেই। ভোগ করার জন্য যে বেঁচে থাকবে না, তার জন্য স্তোক বাক্যই তো যথেষ্ট। মনের অনেক অনেক ভেতরে যেখানে কোনো প্রশ্ন পৌঁছয় না, সেখানে বাদল টের পেয়ে গেছে যে তার মা বাবা দুজনেই আর বেশি দিন বাঁচবেন না। কিছুদিনের মধ্যেই সে একা হয়ে যাবে। এই উপলব্ধি তাকে বিষণ্ণ করে না, বরং যেন একটা স্বস্তি দেয়। সে কি সন্ন্যাসীর মতন একা হয়ে যেতেই চাইছে না? রেনুও সেখানে নেই, তাই সে একাকিত্ব এত বিশাল। নিজেও সে অনুভবের মধ্যে বিশাল হয়ে ওঠে, অহংকারের মতন উঁচু করে মাথা। একাকিত্বে সে স্রষ্টা হতে পারে। বাদলের সাজ পোশাকে কোনো আড়ম্বর নেই, চেহারায় কোনো বৈশিষ্ট্য নেই। ভিড়ের মধ্যে হারিয়ে যাবার মতন মানুষ।
তবু সাংসারিক বন্ধন কেটে যাবার উপক্রম হওয়ায় সে মনে মনে গিয়ে দাঁড়ায় এক আদিগন্ত নির্জনতার মধ্যে। তার চিত্ত প্রশান্ত হয়। কিছুই চাইবার কিংবা ত্যাগ করার নেই বলে সে অত্যন্ত শক্তিমান মনে করে নিজেকে। অসুস্থ মায়ের খাটের পাশে বসে বাদল হঠাৎ আপন মনে একটু হাসে। রেনুর সঙ্গে দেখা হয় পরদিন সকালবেলা। বাদল তখন বেরোচ্ছিল, সিঁড়িতে পা দিয়েছে, নিচে দেখল রেনুকে। কয়েক মুহূর্তের জন্য সে থমকে দাঁড়ালো। বিদ্যুৎ চমকের মতন একটা কথা তার মনে আসে। রেনুদের বাড়িতে সে বহুবার রেনুকে সিঁড়ির ওপর দাঁড়িয়ে থাকতে দেখেছে, সেই ছেলেবেলা থেকে। রেনুর কথা ভাবলেই একটা সিঁড়িতে দাঁড়ানো মূর্তির ছবি তার চোখে ভাসে, কখনো ফ্রক পরা, কখনো শাড়ি। সিঁড়ির ওপর থেকে যেন ঝাঁপ দিয়ে উড়ে এসেছে তার কাছে। আজ রেনু নিচে দাঁড়ানো, সে সিঁড়ির ওপরে। এর কি কোনো তাৎপর্য আছে? কিছুই না, অত্যন্ত সাধারণ ব্যাপার। তবে এইসব নিয়েই বাদল চিন্তা করে। রেনু জিজ্ঞেস করল, তুমি বেরুচ্ছ? বাদল বলল, হ্যাঁ। খুব জরুরি কোনো কাজ আছে? হ্যাঁ, একটু। বাদল কি আগে বহুবার বলেনি যে রেনুর সঙ্গে দেখা হলে পৃথিবীতে তার আর কোনো কাজ থাকে না? তাছাড়া সে এমন কি কাজের মানুষ যাতে তার জরুরি কাজ থাকবে? তবু এ কথা সে কেন বলল নিজেই জানে না। এই সময় উপরের সিঁড়িতে জুতোর শব্দ হলো। বাদল দেখল সূর্যদা নেমে আসছে। সে পথ দেবার জন্য একটু দেয়াল ঘেঁষে দাঁড়ালো। রেনু সূর্যকে জিজ্ঞেস করল, আপনিও এক্ষুনি বেরোচ্ছেন? সূর্য বলল, হ্যাঁ। একটু দাঁড়ান না, আপনার সঙ্গে আমার কয়েকটা দরকারি কথা আছে। আমার সঙ্গে আবার কি কথা? 10 মিনিট সময় দিতে পারবেন না? রেনু বাদলকে থাকবার জন্য বলেনি, সূর্যকেই একটু অপেক্ষা করার জন্য অনুরোধ করছে। এজন্য কি বাদল দুঃখিত হবে? বাদল জানে রেনু বিশেষ কিছু চিন্তা করে কথা বলে না। যত রাজ্যের চিন্তা শুধু বাদলেরই মাথায়। বাদল একবার ভাবল রেনুকে সে বলবে, তুমি আমার সঙ্গে বড় রাস্তা পর্যন্ত চলো, যেতে যেতে তোমার সঙ্গে কথা বলবো। শুধু বড় রাস্তা কেন, বাদল রেনুকে সঙ্গে নিয়ে যেতে পারে তার জরুরি কাজে, অর্থাৎ ডাক্তারখানায় কিংবা পার্কে কিংবা চায়ের দোকানে। এইভাবে সে রেনুকে সরিয়ে নিয়ে যেতে পারে সূর্যদার কাছ থেকে। সে তো পারেই। সে একদিন দেখেছিল রেনু সূর্যদার বাহু চেপে ধরে মিনতি করছে। রেনু ছেলে মানুষ, সে সূর্যদাকে ভালো করতে চায়। রেনুকে কি ঠিক সময় সাবধান করে দেওয়া উচিত নয়? বাদল রেনুকে কিছুই বলল না, ঘাড় ফিরিয়ে তাকালো সূর্যদার দিকে। হঠাৎ সে দারুণ চমকে উঠল। সূর্যদার মুখের রংটাও বদলে গেছে না? অস্বাভাবিক রকমের উজ্জ্বল, ঠিক যেমন বাদল তার মায়ের মুখের রং বদলাতে দেখেছে। না না, এই দুজনের মধ্যে কোনো মিল থাকতেই পারে না। সূর্যদা দীপ্তিদির সন্ধান পেয়ে গেছে, তাই উত্তেজনায় তার চোখ মুখ অন্যরকম। বাদল তাই ভুল দেখেছে। বাদল সূর্যকে কিছুই বলল না। সূর্য একদিন খুব অপমান করার পর বাদল তার সঙ্গে কথা বন্ধ রেখেছে। সে হালকা গলায় রেনুকে বলল, তুমি গল্প করো, আমি তাহলে বেরোচ্ছি। হ্যাঁ। তরতর করে সিঁড়ি দিয়ে সে নেমে গেল। রেনু তার পাশ দিয়ে ওপরে উঠে এলো। রেনু সূর্যকে বলল, আপনি আপনার ঘরে চলুন। রেনুর কণ্ঠস্বর পরিষ্কার, তার কথা আদেশের মতন। সে যা ভালো বোঝে সেটাই জোর দিয়ে বলে, অন্য কে কি ভাবলো না ভাবলো গ্রাহ্যই করে না। সূর্য খানিকটা বিস্মিত, খানিকটা বিরক্তভাবে সে বলল, কেন? রেনুর হাতে একটা ব্রাউন কাগজের প্যাকেট। সেটা এগিয়ে দিয়ে বলল, আপনার জন্য একটা জামা এনেছি, চলুন একবার পরে দেখবেন আপনার ঠিক ফিট করছে কিনা। জামা? আমার জন্য? কেন? আমি কদিন ধরেই আপনার জন্য একটা জামা কেনার কথা ভাবছিলাম। তুমি আমার জামা নিয়ে ভাবছিলে? আপনি সবসময় এরকম একটা বিচ্ছিরি নোংরা জামা পরে থাকেন কেন? আপনার বুঝি আর জামা নেই? আমি যে কদিন এসেছি এই একটাই জামা দেখেছি। দরকার হলে আমি কি জামা কিনতে পারি না? তোমার কাছ থেকে নেব কেন? কেন, আমি দিলে কি নেওয়া যায় না? পরে দেখুন ঠিক হয়েছে কিনা, না হলে আজই বদলে আনবো।
আমার সময় নেই। রেনু সূর্যর হাত ধরে টান দিয়ে ধমকের সুরে বলল, একটা জামা পরে দেখারও সময় নেই। আসুন আমার সঙ্গে, এই দাড়ি গোপের জঞ্জালও কেটে ফেলতে হবে আপনাকে। রেনুর পথটাই ঠিক। সূর্য যদি রেনুর কথা শুনে ওপরে উঠে আসতো তবে তার জীবনটা অন্যরকম হতে পারত। কিন্তু তার মুখের রং বদলে গেছে, সে চলে যাবেই। সে রেনুর কাঁধ আঁকড়ে ধরে নিষ্ঠুরের মতন বলল, দেখো খুকি, তুমি আর কখনো এরকম করবে না। আমি তোমার জন্য নই। স্বচ্ছ দিঘির জলে একটা বিরাট পাথর পড়েছে যেন। রেনু কেঁপে উঠে বলল, এ কি বলছেন আপনি? আমি তোমার জন্য নই। কে আবার কার জন্য? আমার নিয়তি ঠিক হয়ে গেছে। তুমি আমার চোখের সামনে কখনো আর এসো না, তাহলে আমি তোমাকে ধ্বংস করে ফেলব। রেনুর কাঁধটা সূর্য প্রায় খামচে ধরে আছে। রেনু শান্ত গলায় বলল, আপনি আমায় ছেড়ে দিন, আপনি পাগল হয়ে গেছেন। সূর্য তবু রেনুকে ধরে ঝাঁকুনি দিতে দিতে বলল, আমি চাই না, আমি আর কারুকে চাই না, আমার কাছে কখনো আসবে না। রেনুর হাত থেকে জামার প্যাকেটটা নিয়ে সূর্য ছুঁড়ে ফেলে দিল সিঁড়ির নিচে। চিররঞ্জন ঠিক সেই সময়ে বাড়িতে ঢুকছিলেন। জামাটা আরেকটু হলে তার গায়ে লাগত। এই দৃশ্যের মধ্যে এসে পড়ে তিনি চোরের মতন সংকুচিত হয়ে দাঁড়ালেন। লজ্জায় রাগে কেঁদে ফেলল রেনু। সেদিকে না তাকিয়ে সূর্য হনহন করে বেরিয়ে গেল।